আজ যা দেখেছো তা ভুলে যাও মেয়ে। কাউকে বললে তোমার জন্য ভালো হবে না কিন্তু। স্কুল ছুটির ঘন্টা বেজে যাওয়ার অনেকক্ষণ হয়ে গেছে। আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছে, সন্ধ্যা নামছে। আর মায়ের বুকের ভেতর অজানা একটা অস্বস্তি জমছে। আজ ফিরতে দেরি হয়ে গেছে। রাস্তায় লোকজন কমে আসছে। আরেবি শেখ নিশ্চয়ই বারান্দায় দাঁড়িয়ে বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন। এই ভাবনাটাই মায়ের পা আরও দ্রুত চালায়। শর্ট কাটে বাড়ি পৌঁছাতে হলে এই গলিটা পার হতে হবে। দিনের আলোয় যেটা সেফ একটা নিরোহী গলি, কিন্তু সন্ধ্যার ছায়ার যার ভেতর ঢুকলেই বুকটা অকারণে চেপে আসে। স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গলির মোড়ে ঢুকতেই মায়ের পা থমকে গেল। সামনে অন্ধকার কোণায় এক লোক মাটিতে লুটিয়ে পড়ল, বুক চেপে ধরে ছটফট করছে। আর তার ঠিক সামনে দাঁড়িয়ে কালো জ্যাকেট পরা একজন মানুষ, হাতে ধোয়া ওঠা পিস্তল। এক সেকেন্ডের জন্য তাদের চোখাচোখি হয়ে গেল। ছেলেটার চোখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু বরফ শীতল দৃঢ়তা, যেন গুলি চালানো তার কাছে নিত্যদিনের কাজ। মায়ের হাত থেকে ব্যাগটা মাটিতে পড়ে গেল। ছেলেটা ধীরে পিস্তল নামালো, ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি খেলল। তুমি এখানে কি করছো স্কুল গার্ল? মায়ের বুক ধক করে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই গলির বাতাস পর্যন্ত থেমে গেছে। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ, ভাঙা ল্যাম্প পোস্টের আলো কাঁপছে। কালো জ্যাকেট পরা লোকটার মুখ ঢাকা, কালো মাস্কে চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু সেই চোখ ঠান্ডা নির্লিপ্ত, যেন মানুষ নয়, কোনো হিসেবি যন্ত্র। মায়া কথা বলতে পারল না, জিভ শুকিয়ে কাঠ। গলা দিয়ে শুধু একটা শ্বাস বেরিয়ে এলো, আমি আমি। কথাটা শেষ হলো না। লোকটা এক পায়ে এগিয়ে এলো। তার জুতোর শব্দে মায়া চমকে উঠল। সে পিছিয়ে গেল এক কদম। গলির দেওয়ালে পিঠ ঠেকে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন দরজা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। মায়ার নরম চোয়াল চেপে বলল, আজ যা দেখেছো তা ভুলে যাও মেয়ে। কাউকে বললে তোমার জন্য ভালো হবে না কিন্তু। লোকটার গলা নিচু কিন্তু স্পষ্ট, আদেশের মতো। মায়া থেমে গেল, চোখ দুটো বড় বড়, হাত কাঁপছে। সে মাটিতে পড়ে থাকা ব্যাগটার দিকে তাকালো। ব্যাগটা যেন এখন ওর পরিচয়। স্কুলের বই খাতার ভেতরে আটকে থাকা নিরীহ জীবনটা। পিছন থেকে হঠাৎ একটা গঙ্গানির শব্দ এলো। মাটিতে পড়ে থাকা লোকটা এখনও নড়ছে। মায়া সেই দিকে তাকাতেই মাথা ঘুরে উঠল। মায়া লোকটার দিকে তাকালো, চোখের জল নিজে থেকেই গড়িয়ে পড়ছে। আমি কিছু দেখিনি প্লিজ, আমি কাউকে বলবো না। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল। হঠাৎ দূরে সাইরেনের মতো একটা শব্দ ভেসে এলো, খুব কাছে না কিন্তু কাছাকাছি। মায়ার চোখ আবার ভরে উঠল আশা দিয়ে। লোকটা শব্দটা শুনল, তার শরীরে ভঙ্গি বদলে গেল। সতর্ক হিসেবি, শোনো, আর কখনো যাতে তোমায় এই রাস্তায় না দেখি। তারপর সে হঠাৎ হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা ব্যাগটা তুলে দিল। মায়া অবাক হয়ে তাকালো। চলে যাও। পরের মুহূর্তে সে অন্ধকারে মিলিয়ে গেল, যেন গলিটাই তাকে গিলে ফেলল। মায়া কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, পা নড়ছে না। তারপর হঠাৎ যেন শরীরে প্রাণ ফিরল। সে ব্যাগটা বুকে চেপে ধরে দৌড় দিল। সেদিন রাতে মায়া ঘুমোতে পারল না। সেই দিন রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, সাথে মায়ার বাড়িতেও। আজ পর্যন্ত এত জ্বর কখনো হয়নি মায়ার। পুরো এক সপ্তাহ ধরে জ্বরে বিছানায় পড়েছিল বেচারি। সেই দিন এসে কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। স্কুল ড্রেসটা পর্যন্ত পাল্টায়নি।
তার মা আবেরি শেখ অনেকবার এসে তাকে ডেকে গেলেন। আবেরি শেখ বারবার ডাকছেন, মায়া, মা উঠ, চোখটা খোল। কিন্তু মায়া যেন অনেক দূরে। তার শরীর আগুনের মতো গরম, কপাল ভিজে আছে ঘামে, বিছানার চাদর ভিজে যাচ্ছে, অথচ সে কাঁপছে ঠান্ডায়। চোখ বন্ধ করলেই গলিটা ভেসে উঠছে, নিঃশব্দ গলি, রক্তে ভেজা রাস্তা, আর সেই কালো মাস্ক ঠাস। মায়া হঠাৎ চিৎকার করে উঠল, না না। আবেরি আতকে উঠে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কি হয়েছে মা, স্বপ্ন দেখেছিস? আমি আছি, আমি আছি। মায়া হাঁপাচ্ছে, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। চোখ দুটো খুলল কিন্তু তাকিয়ে আছে শূন্যে। কিছুক্ষণ পর ধীরে ধীরে চারপাশটা চিনতে পারল। নিজের ঘর, দেওয়ালে ঝোলানো পড়ার রুটিন, টেবিলের ওপর আধ খোলা খাতা। স্বপ্ন ছিল না, সে জানে। আরবি কপালে ভেজা কাপড় চেপে ধরলেন। জ্বর খুব বেড়েছে। বিকেলে তো ঠিকই ছিলি, হঠাৎ এমন হলো কেন? মায়া কিছু বলল না, বলতে পারবে না। তার মাথার ভেতর এখন সেই কণ্ঠটা বাজছে, আজ যা দেখেছো তা ভুলে যাও। কিন্তু কিভাবে ভুলবে? রক্তের রং কি কেউ ভুলতে পারে? গুলির শব্দ কি কখনো মাথা থেকে মুছে যায়? রাত বাড়ার সাথে সাথে জ্বরও বাড়ল। বাইরে বাতাসে জানালার কাজ কাঁপছে, বিদ্যুৎ ঝলকাচ্ছে, প্রতিটা বাজ পড়ার শব্দে মায়ের শরীর কেঁপে উঠছে। মনে হচ্ছে প্রতিটা শব্দই গুলির মতো। হঠাৎ আবার চোখের সামনে ভেসে উঠল সেই চোখ দুটো, শান্ত, ঠান্ডা, ভয়ঙ্করভাবে স্থির। মায়া বালিশের নিচে হাত ঢুকিয়ে শক্ত করে মুঠো করলো। সে কাউকে বলবে না, কথা দিয়েছে, আর কেউ বিশ্বাসও করবে না। আরবি শেখ আরও বকবেন। এক সপ্তাহ পর মায়া আজকে একটু সুস্থ, তাই জন্য সে রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। পরের সপ্তাহে অর্ধবার্ষিক পরীক্ষা, ফি জমা দিতে হবে। মিসেস আবেরি অবশ্য যেতে বলল, কারণ বন্ধুদের সাথে মিশলে হয়তো মায়ের মনটা ভালো লাগবে। আম্মা, মাইন্না কই? ও কি আমাকে দিয়ে আসবে নাকি আমি একাই চলে যাব? মাইন পেছন থেকে গান্ডা মেরে বলে, তা জানা আপদ, কেন এই সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করলি? মায়া চোখটা বাঁকিয়ে বলল, তুই কেন তোর মায়ের কথায় আমার সাথে ঢং ঢং করে যাচ্ছিস? তোর মাকে বলো না তোর সাথে চাপাই কেউ পারবে না। এখন চল, স্কুল ছুটি হওয়ার অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু এখনও মাইদ আসছে না। এটাতে মায়ার মেজাজ চাঙ্গি উঠে আছে। নিশ্চয়ই কাঁথা মুড়ি দিয়ে লম্বা নাক ডেকে ঘুমাচ্ছে হাদাতা। মাইদ আর এলো না। মায়া দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, হাদা একটা। আর দাঁড়িয়ে থাকা গেল না। বুকের ভেতর অস্বস্তি নিয়ে হেসে হাঁটা ধরল। পা আপনা আপনি সেই গলির দিকেই চলে গেল। গলিটা আজও অদ্ভুতভাবে চুপচাপ। মায়ের হাতের তালু ঘেমে উঠল প্রতিটা পায়ে। মনে হচ্ছে এখনই কেউ পেছন থেকে ডাকবে। হঠাৎ একটা চাপা গঙ্গানির শব্দ। মায়া থমকে গেল। গলিটা আজ অস্বস্তিকরভাবে শান্ত, যেন শব্দ করতে ভয় পাচ্ছে। দেওয়ালের ছায়ার বসে থাকা মানুষটার দিকে তাকিয়েই মায়ার বুকটা কেঁপে উঠল। কালো জ্যাকেট, কালো মাস্ক, চোখ দুটো অচেনা নয়। সে থমকে দাঁড়ালো, পা দুটো নড়ল না, কিন্তু ফিরে যাওয়ার কথাও মাথায় এলো না। লোকটা তাকিয়ে আছে, কোনো ডাক নেই, কোনো প্রশ্ন নেই, শুধু সেই ভারী স্থির দৃষ্টি। মায়া গিলল, গলা শুকনো, আপনি ঠিক আছেন? কণ্ঠটা নিজেরই কানে অপরিচিত লাগলো। লোকটা উত্তর দিল না, শুধু ধীরে শ্বাস নিল। সেই শ্বাসে ব্যথা আছে। মায়ার চোখ নামলো। রক্ত খুব বেশি না, কিন্তু যথেষ্ট। তার হাত কাঁপতে শুরু করলো, ভয়ে না, কিছু একটা দায়িত্বের মতো অনুভূতিতে। সে ব্যাগ নামালো, কিছু না ভেবেই ওড়নাটা খুলে ফেললো। লোকটার
ব্রু সামান্য নড়ল। কি করছো? গলা নিচু, ক্লান্ত, কিন্তু এখনো আদেশের মতো। মায়া কিছু বলল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আঙুল ভিজে গেল লালে। এক মুহূর্ত তার মাথা ঘুরে উঠল, কিন্তু সে চোখ সরালো না। গুলি লেগেছে। সে খুব আস্তে বলল, কথাটা যেন লোকটার জন্য না, নিজের জন্য। লোকটা কিছু বলল না, চোখ সরালো না তার কাছ থেকে। ওড়নাটা বাঁধতে বাঁধতে মায়ের চোখ ঝাপসা হয়ে এলো। এত কাছে এসে ভয়টা বাস্তব্য, তবু হাতে থামালো না। মানুষটা যতই খারাপ হোক, এভাবে পড়ে থাকা কাউকে ছেড়ে যাওয়া যায় না। লোকটার চোখে কিছু একটা করলো, কিন্তু মুখের রেখা বদলালো না। তুমি রক্তে ভয় পাও? মায়া মাথা নাড়ল। হ্যাঁ। তাহলে কেন থামোনি? মায়া উত্তর দিল না। সাথে সাথে ওড়নাটার গিঁট শক্ত করলো। তারপর খুব ধীরে বলল, কারণ ভয় পেলেই যদি মানুষ থেমে যায়, তাহলে কেউ আর মানুষ থাকে না। নীরবতা, গলির ভেতর বাতাস আটকে আছে। লোকটা চোখ নামালো। চলে যাও। মায়া, একই গম্ভীর স্বর। এটা তোমার জায়গা না। মায়া উঠল। হুট করে গলির মুখে পায়ের শব্দ ভেসে এলো। দ্রুত, হালকা নয়, চেনা সন্দেহ দৌড়। মায়া চমকে উঠে ঘুরে তাকালো। একজন মানুষ ছুটে আসছে, পরনে সাধারণ জ্যাকেট, মাথায় ক্যাপ টানা, কিন্তু চোখে মুখে অদ্ভুত তাড়াহুড়ো, যেন সময়ের সাথে পাল্লা দিচ্ছে। লোকটা কাছে এসেই হাঁটু গেড়ে বসলো। ভাই, একদম নিচু স্বরে বলল সে। চলতে হবে এখনই। কালো মাস্কধারী লোকটা মাথা তুলল। চোখে বিরক্তি নয়, বরং প্রস্তুতি। দেরি করলি। শুধু এটুকুই বলবো। নতুন লোকরা চারপাশে এক ঝলক তাকালো। মায়ের দিকে চোখ পড়তেই এক মুহূর্ত থমকে গেল। এটা কে? কেউ না, মানবতার ফেরিওয়ালি। কালো জ্যাকেট, দাড়ি। লোকটা ঠান্ডা গলায় বলল, চল। লোকটা ব্যাগ থেকে যত কিছু বের করলো। ছাপা কাপড়, ব্যান্ডেজের মতো কিছু। খুব দ্রুত, অভ্যস্ত হাতে গলির জায়গাটা আবার চেপে ধরল। মায়া দাঁড়িয়ে আছে। বুকের ভেতর আবার সেই অস্বস্তি। সে বুঝে গেল এই লোকটা তার সহযোগী। কালো মাস্কধারী লোকটা ধীরে উঠে দাঁড়ালো। একবার মায়ের দিকে তাকালো। দৃষ্টি এবার আগের মতো ভয়ঙ্কর না, কিছুটা ক্লান্ত, কিছুটা সতর্ক। তুমি বাড়ি যাও, সে বলল। আজকের পর এই গলিতে আর আসবে না। মায়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। পরের মুহূর্তে লোকটা পিয়ের কাঁধে ভর দিল। দুজনে মিলিয়ে গলির ছায়ার দিকে এগোতে লাগলো। যাওয়ার আগে পিয়ে একবার পেছনে তাকালো। মায়ার চোখে চোখ পড়ল। কিছু বলল না, কিন্তু সে দৃষ্টিতে ছিল একটাই কথা, তুমি যা দেখেছো সেটা না বলাই ভালো। পরের সেকেন্ডেই তারা অন্ধকারে মিলিয়ে গেল। গলিটা আবার নিঃশব্দ। মায়া দাঁড়িয়ে রইল, হাত কাঁপছে, ওড়নাটা লাল দাগে ভেজা। মায়া বিড়বিড় করলো, কই সাহায্য করলাম, ধন্যবাদ না দিয়ে বলে, যা দেখেছো ভুলে যাও। মায়ার হঠাৎ কিছু মনে পড়ায় চমকে উঠল। উনি আমার নাম জানলো কিভাবে? মায়া অনেকক্ষণ গলির মাঝখানে দাঁড়িয়েছিল। হাতে রক্তের গন্ধ, শরীরে অদ্ভুত এক শূন্যতা। ওড়নাটা নেই, কিন্তু সেটা নিয়ে ভাবার শক্তিও নেই এখন। মনে হচ্ছে গলিটা আবার ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, যেন কিছুই হয়নি। হঠাৎ দূরে রিকশার হর্ন শোনা গেল। মায়া চমকে উঠল, বাস্তবতা ফিরে আসছে। সে দ্রুত হাঁটা ধরল, প্রায় দৌড়েই বাড়ি ফিরল। রাত্রে ঘুম এলো না। চোখ বন্ধ করলেই আজ আর রক্তে ভেজা মৃত্যু মুখ ভেসে উঠছে না, ভেসে উঠছে আহত মানুষটার চোখ, সেই একই চোখ, কিন্তু আজ সেখানে ছিল ক্লান্তি আর এক ফোঁটা কৃতজ্ঞতা। আজকের কথাটাও ভুলে যেও। এই কথাটা কেন বারবার বলছে সে? কি এমন আছে যা মনে রাখলেই বিপদ? মায়া জানালার পাশে বসে বাইরে তাকালো। ঝড় নেই, কিন্তু বাতাস অস্বস্তিকর। পরদিন স্কুলে গিয়ে বুঝলো কিছু একটা বদলেছে। বন্ধুরা হাসছে, গল্প করছে, পরীক্ষা নিয়ে চিন্তা করছে। সব স্বাভাবিক, শুধু মায়া স্বাভাবিক না। ম্যাডাম বোর্ডে অঙ্ক করছে, আর মায়ের চোখ চলে যাচ্ছে জানালার বাইরে, স্কুল গেটের দিকে।
কারণ সেখানে একজন লোক দাঁড়িয়ে, কালো শার্ট, জিন্স। লোকটা সরাসরি মায়ের দিকে তাকিয়ে নেই। ঘন্টা পড়তে সে হারিয়ে গেল। মায়ের হাত ঠান্ডা হয়ে গেছে। স্কুল ছুটির পর আজ সে গলির দিকে যায়নি, অন্য রাস্তা ধরেছে। তবু মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ পিছন থেকে কণ্ঠ, মায়া। সে ঘুরে দাঁড়ালো। একজন ছেলে, কলেজ পড়ুয়া হবে, পরনে সাদামাটা জামা, মুখে নিরীহ হাসি। ভয় পেও না, ছেলেটা শান্ত গলায় বলল। আমি কিছু করতে আসিনি। মায়া এক পা পিছিয়ে গেল। আপনি কে? ছেলেটা একটু থামলো। আমার নাম আবিদ, আমি তার লোক। তার এই একটা শব্দই যথেষ্ট ছিল। মায়ের গলা শুকিয়ে গেল। সে সে কেমন আছে? প্রশ্নটা বেরিয়ে যাওয়ায় সে নিজেই অবাক হলো। আদিব হালকা হাসলো। বেঁচে আছে তোমার জন্যই। একটু চুপ করে থেকে বলল, স্যার তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন, কিন্তু সরাসরি আসা নিরাপদ না। মায়া ফিসফিস করে বলল, আমি তো কিছু চাইনি। জানি। আবিদ চোখ নামালো। এই কারণেই উনি বললেন তোমাকে সাবধান থাকতে। সাবধান মানে? আবিদ চারপাশে তাকালো। তারপর নিচু স্বরে, তুমি যা দেখেছো সেটা শুধু একটা খুন না। মায়ের মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি কিছু জানতে চাই না। আবিদ দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কিছু জিনিস এমন হয় যা না চাইলেও জেনে যেতে হয়। সে পকেট থেকে একটা ছোট কাগজ বের করলো। একটা ফোন নাম্বার, যদি কখনো মনে হয় তুমি একা বা বিপদে আছো, এই নাম্বারে ফোন দিবে। মায়া কাগজটা নিল না। আবিদ জোর করলো না। কাগজটা তার স্কুল ব্যাগের পাশে গুঁজে দিয়ে বলল, তোমার জীবন আগের মতো আর থাকবে না মায়া, শুধু তুমি এখনও সেটা বুঝছো না। এই বলে সে চলে গেল। সেদিন রাতে মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। চোখ দুটো আগের মতো নেই। সে ধীরে ধীরে ব্যাগ খুলল, কাগজটা বের করলো। নাম্বারের নিচে এক লাইন লেখা, ঝড় একবার এলে চুপচাপ চলে যায় না। ঝড়ের নাম কি? সত্যি ঝড়। রাতটা অস্বাভাবিকভাবে চুপচাপ। মায়া শুয়ে আছে, কিন্তু ঘুমাচ্ছে না। ঘড়ি কাটার শব্দ আজ অস্বস্তিকর লাগছে। টিক টিক টিক, প্রতিটা শব্দে মনে হচ্ছে কেউ সময় গুনছে। তার বালিশের নিচে হাত ঢোকালেই কাগজটার খসখস শব্দ। ফোন নাম্বারটা, সে এখনও নাম্বারটা মুখস্থ করে ফেলেছে, অথচ নিজেকে বোঝাচ্ছে আমি ফোন করব না। কিন্তু মন কি শোনে? চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই প্রশ্নটা। ওটা একটা শুরু। শুরু মানে কি? শেষটা তাহলে কেমন? পরদিন স্কুলে অদ্ভুত একটা গুঞ্জন। দ্বিতীয় পিরিয়ডের খবর ছড়িয়ে পড়ে। কাল রাতের বেলায় শহরের অন্য প্রান্তে বড় একটা অভিযান হয়েছে। কয়েকজন ধরা পড়েছে, একজন গুরুতর আহত। ম্যাডাম ক্লাসে ঢুকেই বললেন, এইসব খবর বেশি মাথায় নিও না, পড়াশোনায় মন দাও। কিন্তু মায়ের মাথা ঘুরছে। আহত লোকটা, সে কি? হাতের তালু ঠান্ডা হয়ে যায়। ছুটির সময় মায়া আজ ইচ্ছে করে দেরি করলো, বন্ধুদের সাথে গল্প করলো, লাইব্রেরিতে বসে থাকলো। ছুটির সময় স্কুল গেটের কাছে পৌঁছাতে বিদ্যুৎ চলে গেল। আকাশ কালচে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু। বন্ধুরা যার যার মতো চলে গেল। মায়া একা। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকলো, মায়া। সে চমকে ঘুরলো। কালো শার্ট, পরিচিত মুখ। আবিদ। ভয় পেও না, সে বলল। আজ একটু দরকার ছিল। মায়া চোখ সরালো না। আমি বলেছিলাম আমি কিছু জানতে চাই না। আবিদ মাথা নিচু করলো। আমি জানি, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। কি পরিস্থিতি? আবিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যে লোকটা তুমি প্রথম দিন গলিতে দেখেছিলে, ওটা ভুল মানুষ ছিল না। বুক ধুক করে উঠল। মানে? সে একজন ইনফর্মার ছিল। তার কণ্ঠ নিচু, কিন্তু শেষমেশ ভুল দলে খেলে ফেলেছিল। মায়ের মাথা ঝিমঝিম করছে। তুমি কেন আমাকে এসব বলছো? আবিদ সরাসরি তার চোখের দিকে তাকালো। কারণ তুমি এখন এই গল্পের বাইরে
নেই, বৃষ্টি একটু জোরে পড়ছে। তুমি সেদিন স্যারকে সাহায্য করেছো, আর যারা দেখেছে তারা এখন জানে তুমি কে। এই কথাটাই ছিল আসল ভয়। আমি তো কিছু করিনি। মায়ের গলা কাঁপছে। সেটাই সমস্যা। আবিদ হালকা হাসলো। তুমি নির্দোষ, আর নির্দোষ মানুষ সব থেকে বিপজ্জনক সাক্ষী। আবিদের কথাটা মায়ের বুকের ভেতর ভারী পাথরের মতো বসে গেল। নির্দোষ মানুষ সব থেকে বিপজ্জনক সাক্ষী। সে কিছুক্ষণ কথা বলতে পারল না। বৃষ্টির ফোঁটাগুলো চুল ভিজিয়ে দিচ্ছে। ইউনিফর্মের কাপড় ঠান্ডা হয়ে আসছে, অথচ মাথার ভেতর আগুন জ্বলছে। তাহলে এখন কি হবে? নিজের অজান্তেই প্রশ্নটা বেরিয়ে এলো। আবির তাকালো আকাশের দিকে। এখন ঝড় শুরু হবে, খুব স্বাভাবিক গলায় বলল সে। আর ঝড়ের সময় যারা মাঝখানে পড়ে তারা নিরাপদ থাকে না। মায়া হঠাৎ বুঝতে পারল এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে না, সে সতর্ক করছে। আমি তো শুধু বাড়ি ফিরতে চাই। মায়া ফিসফিস করে বলল, আমি কারো খেলায় থাকতে চাই না। আবিদ দীর্ঘশ্বাস ফেলল। স্যারও ঠিক সেটাই চাই, তাই তিনি আমাকে পাঠিয়েছেন। শেষবারের মতো। শেষবার। মায়ের কণ্ঠে আতঙ্ক। হ্যাঁ। আবিদের চোখ এবার কঠিন, কারণ এরপর আর আমি থাকবো না, অন্যরা আসবে। আর তারা সাবধান করে না। এই কথাটা বলে সে এক কদম পিছিয়ে গেল। পকেট থেকে ছোট একটা কালো কিছু বের করলো। একটা পুরনো কি চেন মায়ার হাতে দিয়ে বলল, যদি কখনো মনে হয় কেউ তোমার পেছনে, বা তুমি একা, এইটা হাতের মধ্যে রাখবে। এটা দেখলে ওরা বুঝবে তুমি ওর ছায়ার ভেতর। মায়া কাপা হাতে জিনিসটা ধরলো। আর যদি আমি কিছুই না করি? আবিদ হালকা হাসলো। ঝড়কে অপেক্ষা করলে ঝড় থেমে যায় না মায়া, শুধু শব্দ ছাড়া আসে। ঠিক তখন দূরে থানার সাইরেন শোনা গেল। আবিদ আর দেরি করল না। আজকের পর থেকে কাউকে বিশ্বাস করার আগে দুবার ভাববে বলে সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। মায়া দাঁড়িয়ে রইল। বৃষ্টি, অন্ধকার, সাইরেন সব একসাথে। তার হাতের মুঠোয় কালো কি চেনটা শক্ত হয়ে আছে। এই গল্প থেকে আর বোঝানোর রাস্তা নেই। সে বুঝে গেছে জ্বর এখন আর দূরে না। বাড়ি ফিরে মায়া দরজা বন্ধ করে হেলান দিল। হাঁটু কাঁপছে, বুকের ভেতর চাপা একটা ভয় যেটার নাম সে দিতে পারছে না। মিসেস আরাবি রান্নাঘর থেকে ডাকলেন। মায়া এত চুপচাপ কেন? কিছু না, মায়া জবাব দিল। মিথ্যাটা এখন তার গলায় বেশ সাবলীল। ঘরে ঢুকে সে ব্যাগ খুলল। ফোন নাম্বার লেখা কাগজটা এবার আর লুকিয়ে রাখল না, টেবিলের ওপর রেখে অনেকক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবল, আমি এটাতে জীবনেও কল করব না। আমি এতটাও দুর্বল না। এটা একটা নাম্বার, কিন্তু মনে হচ্ছে এই নাম্বারের ভিতর পুরো একটা ঝড় আটকে আছে। রাত গভীর হলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশে অন্ধকার। মায়া বিছানায় বসে পড়ল। বাইরে দূরে কোথাও কুকুর ডাকছে। হাওয়ায় জানালার পর্দা নড়ছে। মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ মোবাইলটা কেঁপে উঠল। অচেনা নাম্বার। মায়ার নিঃশ্বাস আটকে গেল। এই নাম্বারটা সে চেনে না, কিন্তু ভেতর থেকে কেউ যেন বলছে এটাই। কয়েক সেকেন্ড দ্বিধা, তারপর কল রিসিভ। ওপাশে কণ্ঠ, ঘুমাওনি? তাই তো। মায়া কথা বলতে পারল না। এই কণ্ঠে সে বলতে পারবে না। নিচু, শান্ত, কিন্তু ভেতরে আগুন। তুমি ভয় পাচ্ছ? লোকটা বলল। স্বাভাবিক। মায়া ফিসফিস করে বলল, আপনি কে? একটু নীরবতা। এই প্রশ্নটা সবাই করে। সে হালকা হাসলো, কিন্তু খুব কম মানুষ উত্তর পায়। আপনি কেন আমাকে এই সবের মধ্যে টানছেন? এইবার মায়ার গলায় চাপা রাগ। আমি তোমাকে তো টানিনি। আমি কি তোমাকে বলেছি যে প্লিজ তুমি এইসবের মধ্যে এসো? তোমাকে না টানলে আমার হবে না। মায়া বেচারু বোকা বনে গেল। ওপাশ থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি চাইনি ময়ূরী, কিন্তু তুমি ভুল জায়গায় ভুল সময়ে সঠিক কাজটা করে ফেলেছো।
আমি শুধু সাহায্য করেছিলাম। আর আমার নাম মায়ান, কোনো ময়ূর না, সেটাই সমস্যা। আর তুমি একজন ময়ূর পাখির মতো। কণ্ঠটা কঠিন হয়ে গেল। আর এই শহরে কেউ নিঃস্বার্থভাবে কিছু করে না। মায়ার চোখ ভিজে উঠল। আমি কি করব এখন? একটু থামলো সে, তারপর ধীরে বলল, শোনো, যাই হোক কাউকে বিশ্বাস করো না। যাদের সবচেয়ে নিরাপদ মনে হয় তারাই অনেক সময় সবচেয়ে বিপজ্জনক। আপনি কি বিপজ্জনক? মায়ের প্রশ্নটা নিজেই বেরিয়ে এলো। ওপাশ থেকে খুব মৃদু হাসি। হ্যাঁ, কিন্তু তোমার জন্য নয়। কল কেটে গেল। অন্ধকার ঘরে মায়া বসে রইল। বাইরে হালকা বজ্রপাত, ঝড় আসছে। পরদিন থেকেই বদলটা স্পষ্ট। বাড়ি থেকে বেরোতেই খেয়াল করলো একজন লোক দূর থেকে তাকিয়ে আছে, চোখে সানগ্লাস, মুখে নির্লিপ্ত ভাব। সে দৌড়ে বাসায় ঢুকলো। আবেরি শেখ তখন নামাজ পড়ছেন। মায়ের পেছনে দাঁড়িয়ে মায়ের পেছনে দাঁড়িয়ে মায়া অনেকক্ষণ কিছু বলল না। নামাজের প্রতিটা শব্দ তার কানে ঢুকছে, কিন্তু মাথার ভেতর যেন অন্য একটা শব্দ বাজছে। তুমি নজরে আসো। আবেরি শেখ সালাম ফিরিয়ে উঠে তাকালেন। মেয়ের মুখটা দেখে ভ্রু কুঁচকে গেল। কি হয়েছে মা? কণ্ঠটা নরম, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। মায়া তাড়াতাড়ি মাথা নাড়ল। কিছু না, এমনি। এই এমনি শব্দটা আবেরি শেখ অনেকবার শুনেছেন। প্রতিবারই এর মানে সব ঠিক নেই। তিনি কিছু বললেন না, শুধু মায়ের কপালে হাত রাখলেন। হাতটা ঠান্ডা। জ্বর নেই তো? না। মায়া জোর করে হাসলো, কিন্তু হাসিটা চোখে পৌঁছালো না। সেদিন রাতে সে আবার মেসেজ পাঠালো, বাইরে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছো সে আমার লোক। যেহেতু আমি তোমায় বিপদে ফেলেছি, তার জন্য আমি তোমাকে উদ্ধার করার চেষ্টা করব। মায়ের হাত কাঁপতে লাগলো। সে নাম্বারটা ডায়াল করলো। 1 রিং, 2 রিং। ওপাশ থেকে কণ্ঠ, আমি জানতাম তুমি ফোন করবে। কণ্ঠটা এবার আগের চেয়ে নরম। তাহলে শোনো, তোমাকে কিছু সময়ের জন্য আমার নির্দেশ মানতে হবে। আপনি কি আমাকে বাঁচাবেন? মায়ের প্রশ্ন একটু থেমে সে বলল, আমার কাজ নয় সেটা, কিন্তু মনে রেখো পৃথিবীতে কেউই কারোর আপন না। ফোনটা ধীরে নামিয়ে রাখলো সে। ঘরটা নিস্তব্ধ, অথচ বুকের ভেতর হাজারটা পা দৌড়াচ্ছে। জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকছে, পর্দা উঠছে, ছায়াগুলো দেওয়ালে অদ্ভুত আকার নিচ্ছে। মায়া হঠাৎ উঠে জানালা বন্ধ করলো। হাত কাঁপছে। পরদিন স্কুলে ঢুকেই অস্বস্তি শুরু হলো। ক্লাসে স্যার পড়াচ্ছেন, কিন্তু মায়ার চোখ বারবার জানালার বাইরে চলে যাচ্ছে। স্কুল গেটের পাশে কালো হেলমেট পরা একজন লোক দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার তাকিয়ে থাকা স্বাভাবিক না। এর কথাই কি কালকে বলেছিল? টিফিনের সময় বান্ধবী রিমি কথা বলছিল, তুই ঠিক আছিস তো? আজ কেমন জানি অন্যরকম লাগছে। মায়া হাসার চেষ্টা করলো। ঘুম ঠিক মতো হয়নি। মিথ্যা বলা এখন তার কাছে খুব সহজ হয়ে গেছে, ভয়ঙ্করভাবে সহজ। স্কুল ছুটির পর সে ইচ্ছা করে ভিড়ের ভেতর হাঁটলো। বারবার পিছনে তাকাচ্ছে। দুবার মনে হলো একই ছায়া তাকে অনুসরণ করছে। একবার রাস্তার মোড়ে, একবার ফার্নিসের সামনে। হঠাৎ ফোনে ভাইব্রেশন। ডান দিকে তাকায়ও না, সোজা হাঁটো। মায়ার বুকটা ধক করে উঠল। সে কিছু না দেখার ভান করে হাঁটতে থাকলো। পা দুটো ভারী লাগছে, যেন মাটিতে আটকে গেছে। বাড়ি যাওয়ার আগে বা পাশের গলিটা নাও এখন। সে কোনো প্রশ্ন করলো না। আজ অদ্ভুতভাবে বিশ্বাস করতে ইচ্ছে করছিল। গলিটা শুরু, নির্জন। ঢুকতেই বাইরের শব্দগুলো যেন হঠাৎ থেমে গেল। পেছন থেকে বাইকের শব্দ। মায়া দৌড় দিল। হঠাৎ কেউ তার হাত টেনে ধরল। চুপ! 1 সেকেন্ডের সব থেমে গেল। লোকটা মুখে মাস্ক পরা, চোখ দুটো গভীর, ঠান্ডা। ঠিক সেই কণ্ঠ নয়, কিন্তু একই ধরনের ভয়। তুমি বেশি জানো, সে বলল। আর যারা বেশি জানে তারা বেশি দিন নিরাপদ থাকে না। মায়ের গলা শুকিয়ে গেল। আমি কিছু করিনি। লোকটা হালকা হাসলো। সবাই তাই বলে। ঠিক তখনই দূরে সাইরেনের শব্দ। লোকটা মায়াকে ছেড়ে দিল। সাবধান,
বলে অন্ধকারে মিলিয়ে গেল। মায়া দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। হাঁটু কাঁপছে। মায়া অনেকক্ষণ সেখানেই বসে রইল। দেওয়ালে পিঠ ঠেকানো, চোখ দুটো ফাঁকা। মনে হচ্ছে শরীরটা আছে, কিন্তু সে নিজে নেই। চারপাশের শব্দগুলো ধীরে ধীরে ফিরতে লাগলো। দূরে গাড়ির হর্ন, কোনো বাসার ছাদে হাঁটার শব্দ, বাতাসে পাতার ঘর্ষণ। অথচ তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, একই মুসিবত এ পড়লাম। সে কাপা হাতে ফোনটা ধরল। স্ক্রিনে নিজের প্রতিফলন দেখে নিজেই চমকে উঠল। এই মায়াকে সে চেনে না। চোখের নিচে অন্ধকার ছাপ, ঠোঁট শুকনো, মুখে অদ্ভুত এক কঠিন ভাব। কোনো মতে উঠে দাঁড়িয়ে সে গলির শেষ মাথা পর্যন্ত তাকালো। লোকটা আর নেই, তবু মনে হচ্ছে সে এখনো কোথাও দাঁড়িয়ে আছে, দেখছে। মায়া দ্রুত বাড়ির দিকে হাঁটা ধরল। আজ আর দৌড়ালো না, দৌড়ালে দুর্বল দেখাবে। বাসায় ঢুকেই দরজা লাগিয়ে দিল। তালার শব্দ আজ অস্বস্তিকর লাগলো। মনে হলো এটা তাকে নিরাপদ করছে না, বরং আটকে দিচ্ছে। ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো সে। নিজের চোখের দিকে তাকালো। ফ্যাকাশে বর্ণের বড় নয়ন জোড়া। রাতে ঘুম এলো না। চোখ বন্ধ করলেই সে কণ্ঠ, সেই হাতের টান, সেই কথাগুলো ফিরে আসছে। ভোরের দিকে জানালার বাইরে আজানের সুর ভেসে এলো। বুকটা হালকা হলো, কিন্তু শান্তি নয়, শুধু একটুখানি সময়। পরের দিন সকালে স্কুলে যাওয়ার আগে সে ব্যাগ গুছাতে গুছাতে হঠাৎ থেমে গেল। ব্যাগের ভেতর একটা কাগজ। সে নিশ্চিত এটা সে রাখেনি। কাগজটা খুলতে হাতে ঠান্ডা স্রোত বয়ে গেল। এক লাইনে লেখা, আমি তোমার বন্ধুও না, শত্রুও না, কিন্তু আমি কারোর বিপদের জন্য দায়ী হতে চাই না। মায়া কাগজটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস টানল। গল্প ঝড়ের বেশে এলো কেসে। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।